নমস্কার। আমরা স্বপ্নাবেশ ইউকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই বলছি, তার আয়োজনেই আমরা আজকে সমবেত হয়েছি এবং শুরু হচ্ছে আজকের সাক্ষাৎকার পর্ব। আমাদের বিশেষ কৃতজ্ঞতা স্বপ্নাবেশ ইউকের প্রতি এই অপূর্ব অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক সকৃতজ্ঞ ধন্যবাদ। ধন্যবাদ স্বপ্নাবেশ ইউকে। নমস্কার। নমস্কার। আমরা আজকে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা শুনব। তার আগে বলি, রবীন্দ্রনাথ কেবলমাত্র আমাদের বাংলার নয়, আমাদের ভারতের ঐতিহ্যের একটা অংশ। আমরা আজকে তার জনপ্রিয়তম উপন্যাস শেষের কবিতা সম্পর্কে কিছু কথা শুনব। তার আগে পরিচয় করে নিই, নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি অনিন্দিতা দত্ত, বেথুন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। আমার সঙ্গে যিনি আছেন আজকের বক্তা, তিনি মীনাক্ষী সিংহ। তার পরিচয় আমি দিচ্ছি। মীনাক্ষীদের কথা বলে শেষ করা যায় না। তার জন্ম 1941 সালে তার মামা মামিমার বাড়িতে রামকৃষ্ণপুরে। মূলত উত্তর কলকাতার বাসিন্দা। পড়াশোনা করেছেন হোলি চাইল্ড স্কুল, বেথুন কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের কবিতার উপর গবেষণা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। অধ্যাপনা করেছেন দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে, সেখানে বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলেছেন এবং রিডার হিসেবে অবসর নিয়েছেন। এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং একাধিক মহাবিদ্যালয়ে অতিথি অধ্যাপিকা হিসেবে যুক্ত ছিলেন। দেশে বিদেশে নানা সারস্বত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি, যুক্ত নাট্যাভিনয়ের সঙ্গে। প্রকাশিত হয়েছে কম বেশি 30টি গ্রন্থ। বিশেষভাবে উল্লেখযোগ্য পাশ্চাত্যে রবীন্দ্রনাথ, কবিপ্রিয়া মৃণালিনী, রবীন্দ্র উপন্যাস চর্চা, আর আরেকটি বই যেটা না দেখালেই নয়, সেটা আমি সঙ্গে রেখেছি দেখাবো বলে, সেটা হচ্ছে ছুটি তোমার। এই যে বইটা, ছুটি তোমার রবি, এটা সদ্য 2025 প্রকাশিত হয়েছে বাংলাদেশের বইমেলায়, বাংলাদেশ থেকেই প্রকাশিত। তার পুরস্কার প্রাপ্তির সংখ্যা অনেক, তার বক্তব্যের জন্য, তার গবেষণার জন্য, তার নাট্যাভিনয়ের জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি পুরস্কার পেয়েছেন। ঢাকা, বাংলাদেশের আরও অনেক প্রতিষ্ঠান, এখানকার বেথুন কলেজ, এখানকার একাডেমি, বিভিন্ন জায়গা থেকে। তার কয়েকটি পুরস্কার আমার কাছে, এটা সম্প্রতি যেগুলো পেয়েছেন সেগুলো হাতের সামনে রয়েছে। তিনি পেয়েছেন আমাদের রবীন্দ্র একাডেমি ঢাকা, এটা পেয়েছেন আমাদের শরৎ পুরস্কার শরৎ সমিতি থেকে। এছাড়াও বেথুন কলেজ থেকেও তাকে বিভিন্ন সময়ে পুরস্কৃত করা হয়েছে। আমরা চলে যাব এবার আমাদের বক্তা মীনাক্ষীদির কাছে। মীনাক্ষীদির কাছে আমার প্রথমেই যেটা জিজ্ঞাস্য, সেটা হচ্ছে যে কেন আজকে আমরা এতদিন পরেও কেন রবীন্দ্রনাথের কথা শুনব? কেন তিনি আজও রবীন্দ্র উত্তর হতে পারলেন না? প্রশ্নটা এখানেই। ধন্যবাদ অনিন্দিতা। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা 163 বছরেও পুরনো হয়ে যায়নি দেশে এবং বিদেশে। আমরা প্রাসঙ্গিক কাকে বলবো? যার লেখার মধ্যে আমরা আমাদের আনন্দের সমর্থন পাই, আমাদের দুঃখে সান্ত্বনা পাই এবং ভেঙে পড়া অবস্থায় উঠে দাঁড়াবার শক্তি পাই। যখন আনন্দে আমরা গেয়ে উঠি, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। আর দুঃখের বর্ষায় চোখের জল যেই নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামলো, দুঃখের সান্ত্বনা তিনি। আর ভেঙে পড়া অবস্থায় তো তিনিই আমাদের বলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সুতরাং তিনিই প্রাসঙ্গিক এবং সেই জন্য আজও তিনি উত্তর হয়ে যাননি। রবীন্দ্র উত্তর শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু রবীন্দ্রনাথ আজও উত্তর নন।
যে কারণে আমি একটি কথা বলতে চাই। বুদ্ধদেব বসু যখন প্রথম বাংলা আধুনিক কবিতা সংকলন গ্রন্থটি প্রকাশ করলেন, রবীন্দ্রনাথেরই 15টা কবিতা দিয়ে শুরু হলো, এবং ভূমিকাতে তিনি লিখলেন যে রবীন্দ্রনাথকে দিয়েই শুরু হলো বাংলা আধুনিক কবিতা সংকলন, কারণ রবীন্দ্রনাথের পরে প্রথম আধুনিক রবীন্দ্রনাথ নিজেই। এর চেয়ে বড় উত্তর আর কিছু হয় না। আর রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কথা আমার মনে হয়, রবীন্দ্রনাথ বলছেন সূর্যকে উদ্দেশ্য করে, হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার করি যে স্বপন, করিতে পারি না সেবা। আমরা রবীন্দ্রনাথকে কথা বলি, তাকে আমরা দেখি, তার চরণ স্পর্শ করতে পারি, কিন্তু তার স্বরূপ জানতে পারি না। সেই জন্যই তাঁরই সুরে আমাদের বলতে হয়, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। এবং আজও শুধু আমাদের এখানে নয়, অনিন্দিতা যে কথা বলল, দেশে বিদেশে সর্বত্র রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, প্রাচ্য পাশ্চাত্য সমস্ত। শুধু যে তিনি নোবেল পেয়েছিলেন বলে তাই কিন্তু নয়, তাছাড়াও আজও যদি আমরা খবর নিয়ে দেখি, ইউরোপে, আমেরিকায়, জাপানে, চায়নায়, বিভিন্ন দেশে রবীন্দ্র চর্চা এখনও অব্যাহত। আমাদের তো তিনি আছেনই অবশ্যই, সেই জন্যে তিনি রবীন্দ্রোত্তর হননি, তিনি এখনও স্বয়ংপ্রভু, তিনি কবি সার্বভৌম রবীন্দ্রনাথ। এবং তিনিই বোধহয় একমাত্র পৃথিবীর সাহিত্যিক যিনি সাহিত্যের প্রতিটি শাখায় লিখেছেন। নোবেল পেয়েছেন বলে শুধু কবিতা নয়, কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, সাংকেতিক নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, দার্শনিক প্রবন্ধ, আধ্যাত্মিক চেতনা, চিঠিপত্র, রম্য রচনা, সব কিছু। এবং তিনি একমাত্র সাহিত্যিক যিনি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। সুতরাং রবীন্দ্রনাথকে আমাদের অন্তরের চিরপ্রণাম। এবার আমরা ফিরে আসি শেষের কবিতায়। শেষের কবিতায় আমরা জানি যেটা 1928 প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। আমরা মাত্র 3 বছর পরেই তার শতবর্ষতে পৌঁছে যাব। আমার জিজ্ঞাসা যে শেষের কবিতা প্রেম, তার প্রেমের সীমা এবং সীমাকে চূর্ণ করে অসীমত্বে উত্তীর্ণ হওয়া, এই যে শেষের কবিতা, সেটা কেন এখনও এতখানি জনপ্রিয়? কেন আজকে বসে, শতবর্ষের দোরগোড়ায় বসে, কেন সেটা আজও এতখানি প্রাসঙ্গিক হয়ে আছে? শেষের কবিতায় চলে যাব। শেষের কবিতা নিঃসন্দেহে রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস, সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস হয়তো গোড়াকে বলা হয় মহাকাব্যিক উপন্যাস, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে শেষের কবিতা নিঃসন্দেহে সর্বোত্তম। এবং সত্যিই তুমি যেটা বললে, প্রায় 100 বছর, 1928 সালে লেখা শেষ করেছেন, এখনও আমাদের প্রাণিত করছে, উদ্দীপিত করছে। এবং আমার মনে হয় বিগত 100 বছরের মধ্যে এমন আধুনিকতম উপন্যাস, গদ্যশৈলীর এমন কবি ভাষা, এমন স্টাইলের চমক আর কোনো উপন্যাসের মধ্যে আমরা দেখিনি। আমার একটাই বলতে ইচ্ছে করে শেষের কবিতার সম্পর্কে, আমাদের প্রখ্যাত সমালোচক অধ্যাপক নিহার রঞ্জন রায় বলেছেন, 70 বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ কি আমাদের তরুণদের চাইতেও তরুণ? সত্যই তাই। শেষের কবিতা রবীন্দ্রনাথ তার ভঙ্গি ও ভাষায়, দৃষ্টি ও সৃষ্টিতে, বুদ্ধি ও কল্পনায় তরুণদের মধ্যে তরুণতম, আধুনিকদের মধ্যে আধুনিকতম। এটা আমরা জানি, এখনো বিশ্বাস করি। কিন্তু শেষের কবিতা সম্পর্কে যেটা আমরা অনেকেই জানি না, কেউ কেউ জানিও হয়তো, সেই গল্পটা আমি একটু আজকে ভাগ করে নিতে চাইছি। এ সম্পর্কে আমাকে ফিরে তাকাতে হবে রানী মহলানবিশ, মানে প্রশান্তচন্দ্র মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশের লেখায়। আমরা জানি এরা স্বামী স্ত্রী রবীন্দ্রনাথের সঙ্গে বহু জায়গায় ভ্রমণ করেছেন। একবার অক্সফোর্ড যাবার কালে রবীন্দ্রনাথ কিছু অসুস্থ হলেন, তখন তাকে কুন্নুরে থাকতে হয়েছিল। সেই সময় রানী মহলানবিশ আবদার করেছেন, একটু গল্প বলুন। এটা আমি না বলে পাচ্ছি না, এত বিস্ময়কর। রবীন্দ্রনাথ বললেন, আচ্ছা একটা গল্প বলছি শোনো। গল্পটা হচ্ছে এরকম,
টিং 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 টেলিফোন বাজছে। বাড়ির মেয়েটি টেলিফোনটি গিয়ে ধরলো এবং ধরার পর একটি অচেনা পুরুষ কণ্ঠ তার সঙ্গে কথা বলছে। মেয়েটি তাকে চেনে না এবং কী প্রসঙ্গ তাও সে জানে না, কিন্তু আশ্চর্য গলার মধ্যে একটা চমক ছিল। টেলিফোন কেটে গেল। তারপর দেখা গেল প্রত্যেক দিন ওই বিশেষ সময়ে টেলিফোনটি বাজছে এবং এই অচেনা ছেলে আর মেয়েটি টেলিফোনে কথা বলছে। ছেলেটি বলছে, আপনার কথা আমি অনেক শুনেছি, তাই আলাপ করার লোভ সামলাতে পারলাম না। মেয়েটি যখন দেখা করার কথা বলল, তখন ছেলেটি বলছে, না না, দেখা হলে যদি ভালো লাগা নষ্ট হয়ে যায়, আমরা এই শ্রবণের মধ্যে দিয়েই বন্ধু হয়ে থাকবো। চমৎকার একটি বিষয়। কিছুদিন বাদে ছেলেটি বলছে যে আর কথা হবে না, আমি বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে। কিছুদিন পরে মেয়েটি শিলং গেল এবং শিলংয়ের পাকদণ্ডী পথে হঠাৎ গাড়ির সঙ্গে একটা সংঘাত এবং অন্য গাড়ির থেকে যিনি নেমে এলেন এবং তাকে সাহায্য করতে চাইলেন, গলাটি তার বহু পরিচিত। দুজনেই দুজনের গলার মধ্যে চিনতে পারলেন এবং এইখানেই রবীন্দ্রনাথ গল্প শেষ করছেন। আমি একটা কথা মনে করতে চাই, আপনাদের হয়তো অনেকেরই মনে পড়বে, মৃণাল সেন অন্তরীণ বলে একটি ছবি করেছিলেন, তাতে অঞ্জন দত্ত এবং ডিম্পল কাপাডিয়া অভিনয় করেছিল একেবারে এই গল্প। আমি জানি না, এখন আমার মনে নেই যে মৃণাল সেন সেটা বলেছিলেন কিনা, কিন্তু কি আশ্চর্য ভেবে দেখুন, রবীন্দ্রনাথ সেই 1928 সালে, আজ থেকে 100 বছর আগে, একবিংশ শতাব্দীর একথা তিনি ভাবতে পাচ্ছেন, কতখানি যুগের থেকে এগিয়ে ছিলেন এই অনবদ্য গল্প। রানী মহলানবিশ অনুরোধ করেছিল এটা গল্প লেখার জন্য, তখন রবীন্দ্রনাথ লেখেননি। আবারও একটু সময় নিচ্ছি। এরও আগে নরওয়ে যাবার পথে রানী মহলানবিশ বলেছিলেন রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ বলছেন, শোনো, এখনকার ছেলেমেয়েরা একটু রোম্যান্টিক নয়, রোম্যান্টিসিজম মানেই তারা বোঝে না। কীরকম জানো, নিত্য নতুন করে নিজেদের উপস্থিত করতে হয়। যেই ভালো লেগে গেল, প্রেম হলো, মনে করলে সব পেয়ে গেছো, তা কিন্তু নয়। প্রত্যেক মুহূর্তে নতুন করে সৃষ্টি করতে হবে। আমাদের মনে পড়ে যায়, রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর ভক্ত ছিলেন, তো বৈষ্ণব পদাবলীতে অনুরাগ সম্পর্কে বল, অনুরাগ শুধু প্রেম নয়, অনুরাগ সম্পর্কে বলেছে যে নিত্য নব, যে প্রেম প্রতিক্ষণে অনুভূত প্রিয়কেও প্রতিক্ষণে নব নবরূপে অনুভব করায়, তাই হচ্ছে প্রেম। রবীন্দ্রনাথ বলছেন, মনে করো ছেলেটি মেয়েটিকে ভালোবাসে, তারা পেয়েও গেছে, কিন্তু সেটাকে তারা ধরে নিল না। তারপর যখন যেদিন তাদের দেখা হয়, তারা বিশেষ করে সাজগোজ করে, যে বাজনাটি বাজায় সেটি নিয়ে বসে থাকে। সেই দিনটা, এটাকে রোম্যান্টিকতায় ভরিয়ে তোলা। এই ঘটনাটা রানী মহলানবিশকে নাড়া দিয়েছে এবং যখন শেষের কবিতা প্রকাশিত হলো, তাদের এই অনুরোধে যখন লিখলেন ব্যাঙ্গালোরে বসে, তখন রবীন্দ্রনাথ দেখালেন যে অমিত এবং লাবণ্য প্রতিদিন নিত্য অমিত এক একদিন এক এক রকম সেজে আসছে এবং কীরকম রাখছে, আমাদের মধ্যে চলাচলে একটা নৌকো থাকবে, নৌকোটার নাম হবে মিতালি, যে কোনো দিন দেখা করবো না। এই যে নতুনত্ব, নিত্য নবায়মান প্রেম, 80 বছরের 78 বছরের রবীন্দ্রনাথ লিখছেন এই নতুন রোম্যান্টিকতা, যাকে আমরা আজও অতিক্রম করতে পারলাম না। আরেকটা কথা বলে অনিন্দিতা আমি এখানে থামবো, সেটা হচ্ছে অনেকের ধারণা যেহেতু শেষের কবিতার পটভূমি শিলং, এটা বোধহয় শিলংয়ে লেখা, তা কিন্তু নয়। এটা লেখা হয়েছিল, শেষ করেছিলেন ব্যাঙ্গালোরে বেলাব্রুইতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, তখন মাইসোর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তার বাড়িতে ছিলেন। প্রবাসীতে ধারাবাহিক বেরোচ্ছে, সেদিন শেষ করেছেন সারা রাত জেগে, ভোর 4টের সময় শেষ করছেন এবং পরের দিন ব্রেকফাস্ট টেবিলে এসে বলছেন, আমার মিতা গল্পটি আজ শেষ হলো। হ্যাঁ, তখনও পর্যন্ত এর নাম ছিল মিতা। গ্রন্থাকারে যখন প্রকাশ হলো, তখন তার নাম দিলেন শেষের কবিতা। এবং ব্রজেন্দ্রনাথ শীল অবাক হয়ে বলছেন, আশ্চর্য, এই বয়সে আপনি এভাবে লিখতে পাচ্ছেন। আমরাও সত্যি অবাক হয়ে ভাবি, রবীন্দ্রনাথকে নিয়েই তো, তার কথাতেই বলি, বড় বিস্ময় লাগে হেরি তোমারে, কোথা হতে এলে তুমি হৃদি মাঝারে। বাস্তবে কি শেষের কবিতা এই বদ্ধ প্রেম, মুক্ত প্রেম, এর একেবারে আগল খোলা একটা জায়গা। আমি এই প্রেমের দর্শনে যাব, তার আগে আমরা জানতে চাইব মীনাক্ষীদির কাছে যে আমরা শুনেছি সম্প্রতি পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে। যদি আপনার কাছে পাণ্ডুলিপির কোনো জিনিস থাকে, পাণ্ডুলিপিটি আছে, দেখবা, এটা খুব আশ্চর্য। এইটি হচ্ছে পাণ্ডুলিপি। রবীন্দ্রনাথ একটি খাতায় নিজে হাতে যে পাণ্ডুলিপিটি লিখেছিলেন, সেটা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছে। নিজের আঁকা ছবিও এখানে আছে এবং অসাধারণ
এটি একটি সংগ্রহে রাখার মতন। একটু পাতাগুলো যদি খুলে দেখান। হ্যাঁ, এই রবীন্দ্রনাথের হাতের লেখা পাণ্ডুলিপি। বিশ্বভারতী আর্কাইভ থেকে এটা প্রকাশ করা হয়েছে। এটা একেবারে অন্য রকম একটা বিষয়, অসাধারণ প্রথম অসাধারণ ছবি আঁকা রয়েছে, দেখুন রবীন্দ্রনাথের আঁকা, খাতাতে নিজেই এঁকেছেন এবং এটা পাণ্ডুলিপি হিসেবে বেরিয়েছে। শেষের কবিতারই একমাত্র, আর কোনো বইয়ের পুরো পাণ্ডুলিপি সমগ্র বইটি আর কিন্তু বেরোয়নি। পরের যে বিষয়টা যাব মীনাক্ষীদি, সেটা হচ্ছে যে আমরা জানি প্রেম, মনস্তত্ত্ব, দর্শন সমস্ত একাকার হয়ে রয়েছে শেষের কবিতায়। বিশেষ করে আমরা দেখছি যে কিভাবে প্রেম, মানে আমরা যে উদাহরণটা বা যে বলা ভালো যে উপমাটা বারবার আসে, যে মুক্ত প্রেম এবং সেই বদ্ধ প্রেম, মানে একেবারে ওই কুয়োর জল আর হচ্ছে সাগরের জল। এই যে প্রেমের যে দর্শনটা, যেটা তিনি এত বেশি বয়সে লিখছেন, যেটা আমরা আবার পরবর্তীকালে আবার পাবো তিন সঙ্গী গল্পের মধ্যে, অবশ্যই। বারবার এই নরনারীর সম্পর্ক, তার প্রেম, এগুলো নিয়ে বারবার দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এই গবেষণাটা করে যাচ্ছেন। আমরা একটু মীনাক্ষীকায় জানতে চাইবো যে শেষের কবিতায় কিভাবে এই ভাঙা গড়ার কাজটা তিনি করছেন। এটা যদি খুবই বলেন সঙ্গত একটু। প্রশ্ন। বুদ্ধদেব বসু ওরা রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন যে আপনার উপন্যাসের কাহিনীতে নরনারীর প্রেম বড় নিরক্ত প্রেম। রবীন্দ্রনাথ তার উত্তর দিলেন শেষের কবিতায়, এবং সেখানে দেখালেন শুধু নিরক্ত নয়, সংরক্ত প্রেমও। এবং সেই হিসেবেই সীমাসীম তত্ত্ব, ঘোড়ার জল দিঘির জল কথাটি এলো। ঘোড়ার জল হচ্ছে প্রাত্যহিক আমরা যাকে ব্যবহার করি, রোজ দৈনন্দিন যাকে ব্যবহার করছি, আর দিঘির জল বলছেন যাতে আমার মন সাঁতার দেবে। এই যে জায়গাটা, এটা একটা অসামান্য রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন মুক্ত প্রেম এবং বদ্ধ প্রেমের কথায়, এবং সেই জন্য তাকে তুলনা করছেন মুক্ত প্রেম কীরকম, অক্সিজেনের মতন, যা আমরা দেখতে পাই না চোখে, কিন্তু সেটা ছাড়া আমরা বাঁচি না। কিন্তু সেই অক্সিজেনকে যখন কয়লার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, তখন গ্যাস হচ্ছে, তখন সেটা প্রাত্যহিকতায় কাজে লাগছে। এখানে শুধু রবীন্দ্রনাথ মুক্তপ্রেম বদ্ধপ্রেমের কথা বলছেন না, বিজ্ঞান চেতনার কথা বলছেন। অক্সিজেনকে কিভাবে বিজ্ঞানের কাজে লাগিয়ে প্রাত্যহিকতায় ব্যবহার করছি। অমৃত জীবনে কেটিমিত্র বা কেতকী সেই প্রাত্যহিকতার কথা, এবং লাবণ্য বা বন্যা হচ্ছে সেই অনন্ত অন্তরের কথা, সেই অসীমের কথা, দিঘি যেখানে তার মন সাঁতার দেবে। রবীন্দ্রনাথ তো বলছেন একাধারে আকাশ ও নীড়, সেই প্রেম, যে প্রেম আমার কাছে আকাশের অসীমতার সন্ধান দেয়, আবার যে প্রেম আমার কাছে নীড়ের বন্ধনের মধ্যে রাখে। আমাদের মনে পড়তে পারে ওয়ার্ডসওয়ার্থ যখন বলেছিলেন, টাইপ অফ দ্য ওয়াইজ হু সোর বাট নেভার রোম, ট্রু টু দ্য কিনরেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড হোম। অর্থাৎ আকাশ এবং নীড় একই সঙ্গে থাকছে, মানুষের জীবনে দুটোই দরকার। এবং অমিত সেই জন্য প্রাত্যহিকতাকে হয়তো মেনে নিচ্ছে, সীমাবদ্ধ প্রেম, কিন্তু অসীমের প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা, সেখানে আমাদের মন তো ডুব দেয় আছো অন্তরে, এবং সেটা বড় বেদনার মতো বেঁধেছে আমার প্রাণে, এবং সেই কারণে সেই মুক্ত প্রেম ছেড়ে দেয়। রবীন্দ্রনাথ বলছেন আমার প্রেম রবি কিরণ হেন, জ্যোতির্ময় মুক্তি দিয়ে তোমারে ঘিরে, যেন মুক্তি দিয়ে যেন তোমাকে ঘিরে থাকে, এবং তোমাকে আমি পেতে চাই। ছেড়ে যাই কেন? তোমার যে ছেড়ে যাই সে তোমারই প্রেমে। এমন একান্ত করে চাওয়া এও সত্য যত, এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো। শেষকালে যে অমিতার লাবণ্যর মধ্যে মিলন হলো না, মিলন কি হলো না? এই অনন্ত বিরহ কি অসীমের ইঙ্গিত দিচ্ছে না? কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেইখানে ফিরে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কেউ সভা ছোনহারা স্বপ্নের মূরতি। সেই যে স্বপ্নের মূরতি, সেটাই হচ্ছে অসীমের প্রেম, সেটাই হচ্ছে মুক্ত প্রেম। রবীন্দ্রনাথ এটা নিয়ে ভাবছেন, তাই তার শেষ তিনটি গল্প, যে কথা অনিন্দিতা বলল, তিন সঙ্গীর মধ্যে এই প্রেমের কথা তিনি বলেছেন, এই মুক্ত প্রেমের কথা, আধারবিহীন ভালোবাসা, ইম্পার্সোনাল ভালোবাসার কথা, এই সীমাসীম তত্ত্বের কথা। এবং রবীন্দ্রনাথের সারা জীবন এই সীমা অসীমকে নিয়েই খেলা। তাই শেষের কবিতার মধ্যে একটা উপন্যাসের মধ্যে তিনি দেখালেন, যখন কবিতায় লিখছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর। তাই কি বলছেন
যে ঈশ্বরকে আমরা এত দূরে রেখেছি, রবীন্দ্রনাথই প্রথম উচ্চারণ করলেন, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। প্রেম এবং আধ্যাত্মবাদ একই সঙ্গে মিলে যাচ্ছে। অমিত তাই কবিতা লিখছে, হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। এই যে প্রেমের কথা লিখছেন, কিন্তু ভেবে দেখুন কি চমৎকার একটা পটভূমি। শিলংয়ের কথা ভেবেছেন, সেই যে টিং টিং করে টেলিফোনের গল্প বললাম, যেটা তার অন্তরে ছিল, সেখানে কিন্তু শিলংয়ের পথে দেখা হলো। কিন্তু শিলংয়ে লেখেননি, শিলংয়ে লিখলেন রক্তকরবী 1926-এ, আর 1928-এ ব্যাঙ্গালোরে বসে শেষ করলেন শিলংয়ের পটভূমিতে লেখা শেষের কবিতা, এবং সেটা অনবদ্য হয়ে রইল সেই জন্য। এবং সেইখানে এই মুক্ত প্রেমের কথা শোনালেন। এবং শেষের কবিতায় আমরা কি দেখলাম? আমরা প্রথম একটি কলকাতার থেকে অক্সফোর্ড বিরাট প্রবহমান একটা দেখলাম সমাজকে। সেখানে অমিতদের একটা সমাজ, অমিত, সিসি, লিসি, কেটি তারা রয়েছে, আর অন্যদিকে যোগমায়া, লাবণ্যর মতো মানুষও রয়েছে, শোভনলালও রয়েছে। এই দুয়ের মধ্যে মেলাবেন তিনি, মেলাবেন তিনি মেলাচ্ছেন, এই দুটোকে অদ্ভুতভাবে মেলাচ্ছেন। আরেকটা কথা যেটা আমি বলছি তোমাকে অনিন্দিতা, এটা আগেও বললাম অক্সিজেনের প্রসঙ্গে, তোমরা বিজ্ঞানকে কীভাবে এনেছেন। অমিত এক জায়গায় বলছে, যোগমায়া বলছেন যে বাবা অমিত, তুমি বিয়ের কথা বললে কিরম ছেলে মানুষই লাগছে তোমার কথায়, তুমি মনে হচ্ছে তেমনভাবে নিচ্ছ না। অমিত তার উত্তরে বলবে, মাসিমা, আমার কথার মধ্যে একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। এই যে কথা, রবীন্দ্রনাথ একেবারে সাহিত্যের লোক, কিন্তু বিজ্ঞানকে তিনি ব্যবহার করছেন অসামান্যভাবে। এবং ভাষার মধ্যে তিনি বিজ্ঞানকে আনছেন, গদ্যের মধ্যে কবিতাকে আনছেন। শেষের কবিতা কি গদ্যে লেখা উপন্যাস নাকি কবিতায় লেখা উপন্যাস? তার নামকরণের মধ্যে দিয়েই আমরা সেখানে যাচ্ছি। এবং সীমার সঙ্গে অসীম, যে প্রেম সীমাবদ্ধ, সে প্রেমে মালিন্য আসে, সে প্রেমে বিরক্তি আসতে পারে, সে প্রেমে ক্লান্তি আসতে পারে। কিন্তু অসীম যে প্রেম, যার স্থান আমাদের অন্তরে, সেখানে মালিন্য আসে না, ক্লান্তি আসে না, সে চিরকালের। এই বোধ দেখাচ্ছেন বলেই লাবণ্য আর অমিতকে তিনি মেলালেন না, তারা রইল কিন্তু আরও কাছে। রবীন্দ্রনাথেরই কবিতা বলতে হয়, দূর এসেছিল কাছে, ফুরাইলে দিন, আরও দূরে গিয়ে আরও সে নিকটে আছে। সে দূরে চলে গেছে কিন্তু হারিয়ে যায়নি, তার মনের মধ্যে আছে। এই মনের মধ্যে থাকাই হচ্ছে অসীম। এবং এই মুক্তিবন্ধন তখনই, যিনি লেখেন, প্রলয় সৃজনে না জানি একার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা, বন্ধ খুঁজিছে ফিরিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাসে বাসা। তাই অমিত আর লাবণ্য সেই মুক্তির মধ্যে দিয়েই তারা চিরবন্ধনের মধ্যে আকৃষ্ট হলো। সেখান থেকে তাদের কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না। জীবনের মধ্যে, প্রাত্যহিকতার মধ্যে গ্লানি আছে, মালিন্য আছে, একঘেয়েমি আছে, বিরক্তি আছে, অর্থনৈতিক সমস্যা আছে, সেখানে দূরত্ব। কিন্তু যে বিরহ আমাদের অন্তরের মধ্যে আছে, আমার অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াসা আসে অন্তরে মম, সেই অন্তরের মধ্যে কোনো বিরহ নেই। সেখানে চিরমিলনের সুর, চির ভাবনার মধ্যে তুমি রয়েছে চির সমধুর। সেই মধুরও তোমার শেষ চেনা পাই। তাই শেষের কবিতা শেষ হয়েও এক অসীমের সন্ধান, এক অশেষের অনুভব, এক অনিঃশেষ প্রেমের বার্তা আমাদের মধ্যে দিচ্ছে, দেখতে পাচ্ছি। তাই শতবর্ষ প্রায় এসেও কিন্তু এখনও সেটা উত্তর হয়ে যায়নি, এখনও সেটা আমাদের মধ্যে রয়েছে। এখনও নতুন যুগের নায়ক নায়িকা সেই ভাষায় কথা বলছে, সেই ভালোবাসায় বলছে, এবং নামকরণের কথা আসছে। অমিত যখন লাবণ্যর নামকরণ করতে গেল, কি বলেছিল? লাবণ্য বলেছিল ঠিক আছে, কিন্তু এই নাম তুমি সবাইকার সামনে বলো না। অমিত বলছে না না, কখনো নয়, এই নাম হচ্ছে বীজ মন্ত্রের মতো, এই রইল শুধু আমার মুখে আর তোমার কানে। আজকের যুগের তরুণ নায়ক নায়িকাও তো তাদের প্রেমিক প্রেমিকাকে নতুন নামে ডাকে, ডাকো নতুন নামে। যেহেতু রবীন্দ্রনাথের দেয়া নতুন নতুন নামে তিনি আমাদের ডাকতে শিখিয়েছেন, নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। প্রেমের যে স্পর্শমণি অসীম, সেই অসীমের কথা বলছেন। এবং সেই জন্য আমরা ভাবতে পারি, অমিত অক্সফোর্ড ফেরত একটা বিলিতি কায়দায় মানুষ, সে সাধারণ একটি মেয়ে, এটি গভর্নেন্স, প্রথম গভর্নেন্সকে পেলাম বাংলা উপন্যাসে, সেই লাবণ্যকে সে পেল, যে কেটির সামনে, কেতকীর সামনে যে থতমত খেয়ে যাচ্ছে, নিজেকে প্রকাশ করতে পারছে না,
কিন্তু আমি তো তাকেই তার মধ্যে স্পর্শমণি লাভ করেছি, সেই তো অসীম ধন। এবং সেই জন্য সীমা স্বর্গের ইন্দ্রাণী নয়, যে অসীমের যে ভালোবাসা, লাবণ্য আর অমিতের প্রেম তাই। তাই শেষের কবিতা অনিঃশেষ এক কবিতা, যেখানে প্রেমের অনির্বাণ জ্যোতি চিরজাগ্রত, চির উদ্ভাসিত। আমরা আবার তোমার কথার প্রসঙ্গেই বলি, এই যে বারবার অসীমের কথা আসছে এই প্রসঙ্গে, এবং বিশেষ করে যেটা বলছো তুমি যে এই সীমার বাঁধনে নয়, এই বন্ধনে নয়, একেবারে মুক্তভাবে সেখানেও মিলন দেখছি। এই প্রসঙ্গে বারবার যেটা মনে পড়ছে মীনাক্ষীদি, বৈষ্ণব পদাবলীর ভাব সম্মিলনের কথা মনে পড়ছে। সেখানেও দেখো, সেখানেও কিন্তু রাধা এবং কৃষ্ণ তাদের ঠিক মিলনটা শেষ পর্যন্ত কিন্তু ওই ভাব সম্মিলনই সম্ভব হলো। মানে সেও তো বৈষ্ণব পদাবলীর কথা বারবার আসে রবীন্দ্র সাহিত্যে, নিশ্চয়ই। তো সেই কথাটা বারবার মনে আসছে যখন তুমি বলছো। এবং এটা কেবলমাত্র শেষের কবিতার জন্য নয়, বারবার তুমি তিন সঙ্গীত যে গল্পগুলো শেষ কথা বলো, অচিরা শেষ কথা, একদম শেষ কথা, রবিবারে বলো বা ল্যাবরেটরি বলো, সব জায়গায় একটা মুক্ত প্রেম, যে প্রেম মানে যে প্রেমকে ঠিক ধরা বাঁধা যাচ্ছে না, আর সেই প্রসঙ্গে বারবার চলে আসছে বৈষ্ণব পদাবলীর ভাব সম্মেলনের কথা। এইবার যে অংশটায় যাব সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললে যে এই বিজ্ঞান চেতনা এবং ভাষায় তার প্রয়োগ, এই প্রসঙ্গে শেষের কবিতার যদি আর দু একটা উদাহরণ পাই, এবং সে প্রসঙ্গে আমার আরও মনে পড়ছে যে এই পর্বের যে গল্পগুলোতে বিশেষ করে যখন ছুটির মাইক্রোব ব্যবহার করা হচ্ছে তিন সঙ্গী পর্বের গল্পতে, বা শেষ কথায় নবীন মাধব যে কিনা নিজেই একজন বৈজ্ঞানিক গবেষণার কাজে যুক্ত, তো এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে, এইটা উল্লেখ করার মতো। এইবার যেটা আমরা যাব যে প্রসঙ্গে, সেটা হচ্ছে যে শেষের কবিতায় আমরা কেবলমাত্র প্রেম মনস্তত্ত্বের কথা নয়, আমরা যেটা পাই সেটা হচ্ছে যে নিজেকে কীভাবে নিজে ভাঙা যায়। তখন আমরা জানি যে কল্লোল, কালিকলম সমস্ত পত্রিকাগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে আধুনিকতার কথা সোচ্চারভাবে ঘোষিত হচ্ছে। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ তখনও জীবিত, রবীন্দ্রনাথ তার আগেও লিখছেন, আর যখন কল্লোল, কালিকলম তখনও তিনি লিখছেন। তো সেখানে কিভাবে শেষের কবিতায় তিনি কিভাবে বিভিন্ন চরিত্রের মারফতে কিভাবে তিনি নিজেই গড়ছেন, নিজেই ভাঙছেন, এবং কিভাবে আধুনিকতাকে নির্মাণ, বিনির্মাণ, পুনর্নির্মাণ কিভাবে করছেন তিনি, এইটা একটু আমরা জানবো, আমরা সকলেই জেনে নেবো সেটা। হ্যাঁ, এটা খুব ভালো এবং সঙ্গত প্রশ্ন। প্রতি মুহূর্তে নিজেকে ভাঙছেন এবং নতুন থেকে নতুনতর হচ্ছেন। যখন চারিদিকে ছন্দ ভাঙার খেলা, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, তখনও কিন্তু কিশোর কবি মেলাচ্ছেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ছুটির সঙ্গে রুটি মিলছে। এই মেলানোকে ভেঙে গদ্যছন্দ কে আনলেন? রবীন্দ্রনাথ। পুনশ্চতে আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। রবীন্দ্রনাথই ভাঙলেন, আধুনিক হচ্ছেন। কল্লোলের যদি আধুনিকতা থাকে, রবীন্দ্রনাথ প্রেমের চরমতম আধুনিকতা দেখালেন। কীরকমভাবে আধুনিকতা দেখালেন? চরমভাবে দেখালেন, লাবণ্য অমিতকেই তো ভালোবাসে, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, তবু সে বিয়ে করছে শোভনলালকে, তাকেও বঞ্চিত করছে না। তাহলে প্রেম কি ভাগ হয়ে যাচ্ছে? তা নয়, যা অন্তরে আছে নিঃশেষ অধিকার, তারপরেও আধুনিক জীবনে কিন্তু আরেকজনকে গ্রহণ করতে হতে পারে। এই যে আধুনিকতা, যে অমিত লাবণ্যকে ছাড়া তার জীবনে আর কিছু ছিল না, লাবণ্য বন্যার বাঁধ ভাঙা স্রোতের মতো প্রেমে তাকে ভাসিয়ে দিয়েছে, সে তো আবার কেটি মিত্রকেই বিয়ে করছে, কেতকী নামে ডেকে। এই যে আধুনিকতা ভাঙা গড়া, রবীন্দ্রনাথ অস্বীকার করছেন না বর্তমান সমাজকে, যা ঘটছে সেইটা। তোমার এই যেন বাসিয়াছি ভালো, যুগে যুগে শতবার বলছেন, কিন্তু এই ভালোবাসার মধ্যে এই যে ভাঙাচোরাটাও আছে। যেমন গদ্যছন্দে রবীন্দ্রনাথ প্রথম লিখলেন, তিনি প্রথম ভাঙলেন, প্রথম গদ্য কবিতা লিখছেন, তিনি প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সীমা অসীমের ভাগটা ভাঙলেন। তবে এই সম্বন্ধে তোমার কথাটি খুব গ্রহণযোগ্য, যে আমাদের মনে পড়ছে বৈষ্ণব পদাবলীর ভাব সম্মেলনের কথা। কৃষ্ণ চলে গিয়েছিলেন মথুরায়, আর জীবনে কখনো বৃন্দাবনে ফেরেননি, কিন্তু ভাবের ঘরে ভাব ও সম্মিলনে রাধাকৃষ্ণের চিরমিলন। অর্থাৎ দূরে চলে গেলেও, কিন্তু যত দূরেই যাও না কেন, দূর এসেছিল, কাছে বললাম, ফুরাইলে দিন দূরে চলে গিয়ে আরও সে নিকটে আছে। বাইরের থেকে শারীরিক দূরত্বই কিন্তু দূরত্ব নয়,
মানসিক যে ভাব সম্মেলন, সেটাই প্রেমের আসল পরাকাষ্ঠা, সেটাই সীমা থেকে সরে এসে অসীমের মধ্যে তার উপলব্ধি। তাই জন্যে লাবণ্যর সঙ্গে অমিত নয়, লাবণ্যর সঙ্গে শোভনলালের বিবাহ হয়। তাই অমিতের সঙ্গে কেতকীর বিয়ে হচ্ছে, লাবণ্যর নয়। এই যে মেনে নেওয়াটা, তার মানে এই নয় এরা কোনো বিশ্বাসঘাতকতা করছে বা প্রেমের অমর্যাদা করছে। প্রেমেরে মিশাতে গিয়ে বাড়াবো না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। সুতরাং অন্তরে যে আমার আছে, ওগো অন্তরতর সে অন্তরেই আমার রইল। এই যে প্লেটোনিক লাভের কথা রবীন্দ্রনাথ বলছে, কিন্তু নিরক্ত নয়, জীবন সংরক্ত প্রেম, ভালোবাসা চিরন্তন। এবং আজও, কারণ এখনো পর্যন্ত ইংরেজি চারক্ষরের শব্দ এলওভি, বাংলা চারক্ষরের শব্দ ভালোবাসা সবচেয়ে পুরনো কথা, সবচেয়ে নতুনতর তার উচ্চারণ। আজকেও যখন প্রেমিক প্রেমিকা প্রথম বলে, তখন সেটা প্রথম হয়ে তাদের কানে শোনায়। এবং রবীন্দ্রনাথ এটা ৭৬ বছর বয়সে আমাদের শুনিয়ে গেছেন। তাই জন্যে অমিতের সঙ্গে না মিললেও, শোভনলালের সঙ্গে মিলন হলেও, অমিত কিন্তু আছে বন্যার অন্তরের মধ্যে। মিতা এবং বন্যা একত্র। তুমি যেটা বললে, প্রায় রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর খুবই ভক্ত ছিলেন, তাই তিনি ঝুলানের মতো কবিতা লেখেন, তাই তিনি বৈষ্ণব কবিতা লেখেন। এবং দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা, আমাদের প্রেমিক তো আমাদের কাছে দেবতাই। বৈষ্ণব কবিতার ভাব সম্মেলন নিয়ে অনিন্দিতা যা বললে, সেটা সত্যি। রাধাকৃষ্ণের তো আর কোনোদিনও মিলন হয়নি, জাগতিক অর্থে মিলন হয়নি। কৃষ্ণ চলে গিয়েছিলেন মথুরায় আর ফেরেননি বৃন্দাবনে, কিন্তু কবিরা দেখিয়েছেন ভাব ও সম্মেলনে তাদের মধ্যে মিল, অন্তরে অন্তরে যে মিল রবীন্দ্রনাথ দেখাচ্ছেন। সীমার মধ্যে যে মিল, সেটাই শুধু মিল নয়, অসীমের মধ্যে যখন আমরা তাকে উপলব্ধি করছি, তখনই সেটা আমাদের অন্তরতম। মিটেছে কি তবু সফলতি আশা আসি অন্তরে মম। এবং শেষের কবিতার এই অসম্ভব আধুনিক কনসেপ্ট, এটা আজও আমাদের উজ্জীবিত করে, প্রাণিত করে, উদ্ভাসিত করে। মনে পড়ছে যে ইংরেজিতে অনুবাদ হয়েছিল, করেছিলেন রবীন্দ্রনাথের নাতজামাই কৃষ্ণ কৃপালনী। তার নাম হচ্ছে ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড, হে বন্ধু বিদায়। এখনও বিদেশিরাও সেটা পড়ছে। আর একটা খুব মজার কথা আমার মনে পড়ছে, কিছুদিন আগে এটি ছেলে মানুষ মেয়ে পড়ে, কলেজে পড়ে, সে আমার সঙ্গে অনেকক্ষণ তর্ক করলো যে শেষের কবিতা উপন্যাস না, এটি কবিতা। অনেকক্ষণ আমি তাকে যত বোঝাবার চেষ্টা করছি যেন এটি একটু উপন্যাস, সে শুনলো না। এখন আমার মনে হয় তাকে বোঝাবার পরে সে হয়তো কিছু ভুল বলেনি। শেষের কবিতা আসলে উপন্যাসের ছলে লেখা একটি কবিতা। নামকরণেই রবীন্দ্রনাথ সেটা স্বীকার করেছে। প্রতিটি লাইন আমরা একটি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে পারি। কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর তার থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে আর আলোর আছে দীপ্তি। কিংবা ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হচ্ছে মুখশ্রী। এবং এটা বোঝাচ্ছি বলে রবীন্দ্রনাথ নিজেকে ভাঙছেন। তুমি যেটা বলে চমৎকার, রবি ঠাকুরকে সরিয়ে দিয়ে অমিত আনছে কাকে? নিবারণ চক্রবর্তীকে। লাবণ্যকে বলছে তুমি নিশ্চয়ই রবি ঠাকুরের কবিতা খুব ভালোবাসো। যে হ্যাঁ, কিন্তু আমি রবি ঠাকুর নয়, আমি পছন্দ করি যাকে নতুন। রে অচেনা মোর মুষ্টি ছড়াবি কি করে, আনিলাম অপরিচিতের নাম। তিনি হচ্ছেন নিবারণ। নিবারণ চক্রবর্তী কে? তিনি তো রবীন্দ্রনাথ। নিজেকে ভাঙছেন, নিজেকে আনছেন নতুনভাবে। তিনিই রবীন্দ্রনাথ, তিনিই নিবারণ চক্রবর্তী। এবং অমিত এই বাংলা উপন্যাসের মধ্যে ডানের কবিতা আনছেন, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। নিজেই অনুবাদ করছেন। এবং তিনি শেক্সপিয়ারের কথা বলছেন, ডানের কথা বলছেন, ব্রাউনিংয়ের কথা বলছেন, নিবারণ চক্রবর্তীর কথা বলছেন। তোমাদের রবি ঠাকুর বড্ড পুরনো হয়ে গেছে, নিজেকে নতুন করে সৃষ্টি করছেন, নতুন করে ভাঙছেন। তখন আর বলার কিছু নেই, এভাবে নিজেকে নতুন করে তিনি উপস্থিত করছেন। তাই 1928 সালে যা লেখা আর 2025 সালে বসে আমরা তাকে নিয়ে আলোচনা করছি, আজও প্রতি মুহূর্তে প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, স্টাইলের যে নিদারুণ প্রকাশ, যে চমক, গদ্যশৈলীর যে অভাবনীয় ঐশ্বর্য শেষের কবিতাতে দেখা গেছে। আজ পর্যন্ত বিগত 100 বছরে কোনো আধুনিক কবি, কোনো আধুনিক ঔপন্যাসিক এভাবে লিখতে পারেননি। যিনি লিখেছেন তিনি রবীন্দ্রনাথ। এবং সেই জন্যেই সেই সূর্য সনাথ রবীন্দ্রনাথ আজও আমাদের মধ্যে আছেন।
তাই আরও পরে আমি এটা বলতে চাইছি, অনিন্দিতা তুমি বোধহয় জানো যে পাশ্চাত্যে রবীন্দ্রনাথ নিয়ে আমি একটু লেখাপড়া করেছি এবং সেখানে দেখেছি ইউরোপে, আমেরিকায়, এখনও চীনে, জাপানে, ইন্দোনেশিয়া, প্রত্যেকটা জায়গায় কীভাবে। এবং আমার একটা ব্যক্তিগত কথা এখানে এসে পড়ছে। আমার এক ছাত্রী রবীন্দ্রভারতীতে সে এসেছিল, তার নাম জোয়ানা টুকজিনস্কা, পোল্যান্ডের ছাত্রী। সে রিসার্চ স্কলারশিপ নিয়ে রবীন্দ্রভারতীতে এসেছিল ডিপ্লোমা ইন টেগোর লিটারেচার পড়তে, এবং শি বিকেম ফার্স্ট ক্লাস ফার্স্ট। সেখানে সমস্ত বাঙালি ছাত্রছাত্রী অধ্যাপকদের হারিয়ে পোল্যান্ডের সেই ছাত্রীটি, আমার ছাত্রী ছিল রবীন্দ্রভারতীতে, ফার্স্ট হলো রবীন্দ্র চর্চাতে। সেখানে কিন্তু শেষ নয়, সে এখনও পোল্যান্ডের ওয়ারশ ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করছে। এবং আমার সৌভাগ্য, খুবই সৌভাগ্য, যে আমি তার গাইড হয়েছি। তার বিষয় হচ্ছে গীতাঞ্জলিতে, গীতাঞ্জলির অনুবাদের মধ্যে রবীন্দ্রনাথের উপনিষদের ভাবনা। একটি পোল্যান্ডের মেয়ে এখনও এই মুহূর্তে করছে। তাছাড়া পাশ্চাত্যে যে কীভাবে কতভাবে হচ্ছে, প্রতিনিয়ত ডাকঘর অভিনীত হচ্ছে, প্রত্যেকে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবছে। সেই 1912 30শে জুন রোটেনস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথ তাঁর সং অফারিংস, গীতাঞ্জলির অনুবাদ শুনিয়েছিলেন, যার ফলশ্রুতি 1913-তে সং অফারিংস নোবেল পুরস্কার পাওয়া। কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি। ইয়েটস, এজরা পাউন্ড থেকে আরম্ভ করে প্রত্যেকে, এমনকি আমরা দেখব যে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন রবীন্দ্রনাথকে চিঠি লিখে শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের এই যে পারস্পরিক, রবীন্দ্রনাথের মধ্যে যে বিজ্ঞান চেতনাও ছিল, সাহিত্যকে তিনি বিজ্ঞান সমুদ্রে ভাসাচ্ছেন, বিজ্ঞানকে সাহিত্যের রস সমুদ্রে ভাসাচ্ছেন। তার অনেক উপন্যাসে পাবো, অনেক কবিতায় পাবো, কিন্তু শেষের কবিতাতে বারবার অমিতের কথার মধ্যে এসেছে বিদেশ, এসেছে লন্ডন, এসেছে। সেখানে একটা জায়গায় কেটি বেদনাহত কণ্ঠে বলছে, অমিত তুমি যে আমাকে আংটি পরিয়েছিলে, তখন মনে পড়ে কিটসের কবিতা, টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ওভার থ্রোন। কিটসের কবিতা আসছে, ডানের কবিতা আসছে, রবীন্দ্রনাথের নিজের কবিতা আসছে, নিবারণ চক্রবর্তী আসছে। সামগ্রিকভাবে রবীন্দ্রনাথ আসছেন, আমাদের অভিভূত করছেন। বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। সেই জন্যে শেষের কবিতা এখনও পুরনো হয়নি। আবার যদি আমরা নতুন করে পড়ি, আমি সত্যি বলছি, প্রত্যেক দিন পড়লে এক একটি শব্দ থেকে এক একটি অর্থ প্রকাশিত হচ্ছে, নতুনভাবে আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং রবীন্দ্রনাথ এইভাবে কীভাবে যে করেছেন ভাবলে খুব অবাক লাগে। ওই বয়সে পৌঁছেছে, ৭৬ বছর বয়সে লিখছেন, সারা রাত জেগে লিখছেন, সেই গল্পের স্রোতে লিখছেন, রোমান্টিকতাকে নতুন করে বাঁচিয়ে রাখার কথা লিখছেন। প্রেম যে পুরনো হয় না, তাদের নিত্য নব। বিদ্যাপতি যে কথা বলেছেন, বিদ্যাপতি বলছেন, লাখ লাখ যুগে হিয়ে হিয়া রাখ না তবু হিয়া জুড়ানো না গেল। সুতরাং প্রেমের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথ শেষের কবিতাতে কোনো প্রেমের সংজ্ঞা দিতে পারেননি। অমিত লাবণ্যকে ছেড়ে গেল, এই কি ছেড়ে যাওয়া? এমন একান্ত করে চাওয়া এও সত্য যত, এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো। তাই জন্য শেষের কবিতা আজও এতদিন বাদে আমাদের মধ্যে, উপন্যাসের মধ্যে কবিতা, কবিতার মধ্যে জীবন, জীবনের মধ্যে প্রেম, প্রেমের অনিঃশেষ শক্তি, সীমার সঙ্গে অসীমের মিলন সাধনের পালাকে তিনি আনছেন। এবং সেখানে মর্ত্য এবং অমর্ত্য এক হয়ে মিশে যাচ্ছে। সে কারণেই শেষের কবিতা আমাদের কাছে এই জায়গায় পৌঁছেছে। আজ এতদিন পরে আমরা আলোচনা করছি তার উৎস নিয়ে, তার গল্প নিয়ে, তার প্রকাশভঙ্গি নিয়ে, তার স্টাইল নিয়ে, তার গদ্যশৈলী নিয়ে, তার প্রেমের অপূর্ব ব্যঞ্জনা নিয়ে। সত্যি এখনো বিস্মিত হতে হয়। কিন্তু একটা বিষয় ভারী কি অদ্ভুত, দেখো মীনাক্ষীদি, শেষ কথাটা, তুমি তো শরৎ সাহিত্য নিয়েও কত কাজ করেছো, তো দেখো ওখানেও শেষ প্রশ্ন, সেখানেও কিন্তু শেষটা বারবার নিঃশেষের মেটাফোর হিসেবে উঠে আসছে। এখানেও দেখো রবীন্দ্রনাথের শেষের কবিতা, সেটাও কিন্তু একটা অনিঃশেষ কবিতা। অবশ্যই। আবার দেখো শেষ কথা গল্প, সেখানেও কিন্তু শেষ কথা বলে কিছু বলা হচ্ছে না। বাস্তবে কি শেষ কথাটা বারবার এই সীমাহীনতা, অনিঃশেষ, এর মেটাফোর হিসেবে বারবার উঠে আসছে। কারণ রবীন্দ্রনাথ শেষকে স্বীকার করেন। তিনি গাইছেন, আমাদের তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায় ফেরে আবার ভরেছ,
জীবন নব নব, আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। তাই রবীন্দ্রনাথ বলাকার গতিবাদে লিখছেন, আমাদের উপনিষদ বলছে চরৈবেতি, চলছে। এবং বার্কশপ কি বলেছেন? টু এক্সিস্ট ইজ টু চেঞ্জ ইজ টু ম্যাচিওর, অ্যান্ড টু ম্যাচিওর ইজ টু ক্রিয়েট ওয়ানসেলফ এন্ডলেসলি। আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব। শরৎচন্দ্রের কথা বললে চমৎকার। শ্রীকান্ত প্রথম পর্বের শেষকালে বলছেন, শরৎচন্দ্র বলছেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, তা দূরেও ঠেলিয়া দেয়। সেই প্রেম, যে প্রেম অন্তরের মধ্যে পাওয়া গেছে, আছো অন্তরে, সে দূরে চলে গেলেও সে আমার অন্তরে আছে। সেই কথা রবীন্দ্রনাথই বলছেন। সেই এবং প্রত্যেক মুহূর্তে আমি নিজেকে পাল্টে ফেলছি, আমারে তুমি অশেষ করেছো। প্রেমেতে সবই অশেষ, সবই নিঃশেষ, তার কোনো শেষ নেই, শেষ কথা তার হয় না। শেষ কথার উত্তরই হচ্ছে প্রেম, সেই ভালোবাসা। তাই আমাদের প্রত্যেক মুহূর্তে নতুন করে তুলছে, প্রতি মুহূর্তে। শেষের কবিতা তাই পুরনো হয় না। যেমন সত্যিই তো আমরা জানি যে অনেক গল্প, অনেক কাহিনী, খবরের কাগজের সংবাদ পুরনো হয়ে যায়, কবিতা কখনো পুরনো হয় না, ঠিক প্রেমও কখনো পুরনো হয় না। আমাদের স্মৃতিমন্থনজাত প্রেম আমাদের উজ্জীবিত করে, আমার বিরহ বেদনাকে তাপিত করে। আমাদের মন খারাপ যখন হয় আবার, তখন সেই ওয়ার্ডসওয়ার্থের কথায় বলতে পারি, ফর often when in my coach on lie, in vacant or in pensive mood, they flashed upon my inward eye, which is the bliss of solitude. একসময় সেই আনন্দ মূর্তি কোনো বেদনাঘন মুহূর্তে আমাদের মনে পড়লে সেই স্মৃতিচারিত আনন্দ আমাদের আনন্দিত করে তোলে। তাই স্মৃতি সততই সুখের, স্মৃতিমধুর বেদনা, সেই স্মৃতি বেদনাও আমাদের অন্তরকে জাগ্রত করে। শেষের কবিতা সেই স্মৃতি বেদনার কথা, সেই সীমা অসীমের কথা, সেই তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, তুমি হারিয়ে গেলেও তুমি আমার মধ্যেও আছো। সেই কথা, সেই প্রেমের সেই অনির্বচনীয় অনুভূতি শেষের কবিতার মধ্যে, কখনো ইংরেজিতে, কখনো বাংলায়, কখনো ডানের কবিতায়, কখনো নিবারণ চক্রবর্তীর কবিতায়, কখনো রবীন্দ্রনাথের কবিতায়, বারবার কখনো কিটসের কবিতায়, কখনো নিজেদের জীবন মথিত করা ভালোবাসায় বারবার ফিরে আসছে। আমরা জানি না আমরা যে মুহূর্তে ভালোবাসছি সেই মুহূর্তে ভেতরে ভেতরে কবিতা রচনা করছি। আমরা কবি নই, কিন্তু প্রেম আমাদের সেই কবিত্ব শক্তিকে জাগায়। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা নতুন করে তৈরি করি। তার মধ্যে অনেক কিছু নেই, হয়তো কবি বলছেন কি তা নেই, তা হয়তো অন্য লোকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি আপন মনেরও মাধুরী মিশায় করেছি তাহারে রচনা। প্রেমের মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিতেই সাধারণ অসাধারণ হয়ে ওঠে। লাবণ্যকে আর কারুর না মনে হোক, অমিতের মনে হয়েছে হেমোর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। এই যে, কিংবা লাবণ্য যখন নাম দিয়ে রবীন্দ্রনাথ যখন বলছেন নামের মধ্যে যে তোমারই নাম বলবো নানা ছলে, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। এই হচ্ছে ভালোবাসার দাম, যা মেটানো যায় না, যা অনিঃশেষ, যা অমূল্য। শেষের কবিতা আমাদের কাছে সেই অনিঃশেষ একটি গ্রন্থ, যা গদ্যের আকারে লেখা একটি মর্মস্পর্শী কবিতা, যা প্রেমের শব্দে, প্রেমের শৈলীতে যে তৈরি হয়েছে। সেই জন্য শেষের কবিতা একটি যুগান্তর এবং একটি জন্মান্তর। 100 বছর পরেও আজও আমাদের কাছে সেই প্রিয়তম হয়ে উচ্চারিত হচ্ছে আমাদের মুখে। সেখানেই রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানাই, এবং এখনও প্রেমিক প্রেমিকা নিজেদের মিতা এবং বন্যা বলে ডেকে প্রেমের বীজমন্ত্র তারা খুঁজে পায়। সেখানেই শেষের কবিতার সার্থকতা। আমরা বারবার দেখি রবীন্দ্র উপন্যাসে বা রবীন্দ্র সাহিত্যে অমিত চরিত্রটা যেরকম, একদম রবি ঠাকুরের প্রথম দিকের যে গল্প যখন পোস্টমাস্টার দেখি, সেই চরিত্র নগর থেকে বারবার যাচ্ছে, নগর থেকে যাচ্ছে একেবারে গ্রামে, উলাপুরের মতো একটা গ্রামে। এবং সেখানে এই যে নগরের বাইরে গিয়ে আমরা জানি যে রতন এবং পোস্টমাস্টারের একটা 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 অদ্ভুত বয়ঃসন্ধিক্ষণের একটা নামবিহীন একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ভারী অদ্ভুত, একদম প্রথম দিকে লেখা এই গল্প। তখনও কিন্তু এই যে সম্পর্ককে, এই যে প্রেমের সম্পর্ক, প্রেম বা না প্রেম নামে অভিহিত না করা, তাকে একটা আগুল খোলা জায়গায় রেখে দেওয়া, এটা কিন্তু একদম শুরু থেকে
তখন রবীন্দ্রনাথ অনেক তখন এতখানি পরিণত নন সেই সময় থেকে। আর এখানেও দেখছি যে অমিত চরিত্রটা, সেও কিন্তু তিনি প্রেক্ষাপটটা ইচ্ছা করে শিলংয়ে রাখছেন, একটু নগর থেকে নগর ছাড়িয়ে রাখছেন, কারণ এই ইটকাটের বাঁধনে হয়তো সেটা সম্ভব হচ্ছে না, তাই একটু সরিয়ে রাখছেন প্রেক্ষাপটটাকে। এ প্রসঙ্গে আমরা তো অমিতের কথা শুনলাম তোমার কাছে, লাবণ্যর কথাও শুনলাম। আমরা জানি যে লাবণ্য যার বাপ দত্তা ছিল শোভনলাল, একটু তার কথা যদি বলো, কেন সেই চরিত্র এলো উপন্যাসে? সত্যি শোভনলাল একটি অপূর্ব চরিত্র। রবীন্দ্রনাথ কাউকেই বঞ্চিত করেননি বোঝা যাচ্ছে। শোভনলাল চমৎকার। শোভনলাল নীরবে লাবণ্যর বাবার ছাত্র ছিল, সে নীরব প্রেমের আরতিতে লাবণ্যকে করেছে, কিন্তু লাবণ্য ভুল বুঝেছিল, তাকে প্রত্যাখ্যান করেছিল। বহুদিন পর যখন অমিতর সঙ্গে লাবণ্যর সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, শোভনলালের চিঠি এলো এবং তাকে লেখা, তোমার কাছে অপরাধ করেছি জানি, কিন্তু কি অপরাধ করেছি আজও জানি না, সেই কথাটি জানতে এসেছি, না হলে মনে শান্তি পাই না, ভয় নেই, আর কোনো প্রার্থনা নেই। চিঠিটি পড়ে তখন লাবণ্য অমিতের প্রেমে মগ্ন, কিন্তু চিঠি পড়ে লাবণ্যর চোখে জল এলো। সে বলছে, আমার শোভনলালের সেই ব্যথিত মূর্তি মনে পড়ল, এতদিন বাদে তার প্রত্যাখ্যাত ভালোবাসা কোন অমৃতে বেঁচে রইল। এর উত্তর তো লাবণ্যই দিচ্ছে, ভালোবাসা অমৃত, সেই জন্য প্রত্যাখ্যাত ভালোবাসাও অমৃত। তাই সে শেষ পর্যন্ত যখন শেষ কবিতা লিখবে, যে আমারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই, তাকেই বলি দিচ্ছেন, সে হচ্ছে শোভনলাল, যে ভালো মন্দ মিশিয়ে অপরাধ অপমান প্রত্যাখ্যানের পরেও এসেছে। এই জন্য রবীন্দ্রনাথ তাকেও বঞ্চিত করেনি, ভালোবাসা যেমনই হোক না কেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের উক্তি মনে পড়ে। রবীন্দ্রনাথ একবার দিলীপ রায়কে বলেছিলেন, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায়কে, যে জানো, আমি কোনো মেয়ের ভালোবাসাকে কখনো অপমান করিনি। আমার মনে হচ্ছে তারা অগম পারের দুটি, হয়তো তার প্রতিদান দিতে পারিনি, কিন্তু তারা এসে মনের মধ্যে ফুল ফুটিয়ে গেছে, হয়তো কিছুই হয়নি, কিন্তু তাদের গন্ধ আছে, তাদের আমি অপমান করতে পারিনি। কোনো ভালোবাসাকে অপমান বা অশ্রদ্ধা করা যায় না। সেই বোধ থেকেই যে কেতকী তার এনামেল করা মুখের ওপর দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ল, তার কাছে অমিতকে ফিরিয়ে দিলেন রবীন্দ্রনাথ। জীবনের দায় বড় সাংঘাতিক। হ্যাঁ, তুমি যেটা বললে, গ্রামের পটভূমিতে পোস্টমাস্টার পারেনি ফিরে মনের পৃথিবীতে কে কাহার। রবীন্দ্রনাথ পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ পরিণত, জীবন পরিণত, সমাজ পরিণত, প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে, তখন জীবনে সেটাকেই মেনে নিতে হবে। মেনে নেওয়া মানে কিন্তু ভুলে যাওয়া নয়। আমার বুকের মধ্যে যে আছে সে থাকবে, তার মানে নয় যা দেখছি তাকে আমি অস্বীকার করছি। ভালোবাসা তো কৃপণ নয়। শেলি বলেছেন, ট্রু লাভ ডিফার্স ফ্রম গোল্ড অ্যান্ড ক্লে, দ্যাট টু ডিভাইড ইজ নট টু টেক অ্যাওয়ে। সোনা বা কাদা নয় কেড়ে নিলে, নট ডিভাইড, নট টু টেক অ্যাওয়ে। ডিভাইড ভাগ হয়ে যাচ্ছে না, যেমন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমে বা বসের সাথে ভালোবাসা আমি আরেকজনকে দিলুম বলে আমার ভালোবাসা শেষ হয়ে গেল না, আমার ভালোবাসা রয়েছে। লাবণ্যতাই বলছে, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই, আবার ভরাবো এই আমারে তুমি অশেষ করেছো। সেই সীমা এবং অসীম জীবনের এই ওঠা পড়া, এই খেলা আমাদের আসল প্রাপ্তি, সেটাই রবীন্দ্রনাথ শেষের কবিতায় দেখাচ্ছেন। আমরা এবার চলে যাব, আমরা আসলে শেষের কবিতা এমন একটা বিষয় যেটা নিয়ে বলা শেষ করা যায় না, মানে এটা একেবারে মানে এটা যেহেতু শেষ নয়, অনিঃশেষ, ফলে এ নিয়ে আলোচনা মনে হয় যে কোনোভাবেই শেষ করা যায় না। আমরা একটু শুনে নেব আজকের, আমরা জানি যে দিদি কেবলমাত্র এই বক্তব্য রাখার ক্ষেত্রেই নয়, অভিনয়ের ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শী। আমরা দিদির কাছ থেকে শেষের কবিতার যে অভিনয় তিনি দীর্ঘদিন করেছেন, সেই শেষের কবিতার অভিনয়টা একটু দিদিকে অনুরোধ করব যদি আজকে একটু দেখানো যায় আমাদের সকলের উদ্দেশ্যে। ধন্যবাদ অরিন্দিতা। আমি লাবণ্য। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। যেদিন শিলং শহরের পাহাড়ি পথে দুটি গাড়িতে লেগেছিল সংঘাত, তখন বুঝিনি যে পথ আমাদের দুজনকে এক বন্ধনহীন গ্রন্থি দিয়ে বেঁধে দেবে।
ওপাশের গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালেন তিনি, বললেন অপরাধ করেছি। আমি বললেন অপরাধ নয়, ভুল। আর সে ভুলের শুরু আমার থেকেই। উনি বললেন যদি আমার অপরাধী গাড়িটাকে ক্ষমা করেন তাহলে আপনি যেখানে বলবেন সেখানে পৌঁছে দেব। রাজি হতে হলো। উনি আমাকে বাড়িতে নামিয়ে যখন চলে যাচ্ছেন আমি বললাম কাল যদি আপনার সময় হয় একবার আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। পরদিনই উনি এলেন, কর্তামার সঙ্গে আলাপ হলো। দেখলাম কর্তামার সঙ্গে এদের পরিবারের আগের একটা পরিচয় ছিল, সুতরাং আলাপ ঘন হতে দেরি হলো না। আলাপ জমাবার ক্ষমতা তার আছে। উনি আমাকে বললেন আলাপের আদিতে হলো নাম। আপনি আমার নাম জানেন তো? আমি তো শুনলাম আপনার নাম অমিতবাবু। বাবুটা আপনার জন্য নয়। ওহো, আপনি বিদেশি কায়দা ভালোবাসেন, মিস্টার রয়? না না, ওটা একেবারে সাগর পাড়ের নাম। আপাতত বাবুটা বাদ দিন, সময় লাগবে। আচ্ছা আপনাকে কি ডাকবো বলুন তো? লাবণ্য দেবী? ঠিক সুরটা লাগছে না। তাহলে মিস ডাট। কল্পনা করুন এখনই উচ্চকণ্ঠে ডাকছি, ধ্বনিত হলো মেঘ পাহাড়ের কানে কানে, সেই নামটা মিস ডাট? না না, এ হয় না। আমি বললেন নামকরণের সময় লাগে, এখন চলুন, কর্তামা বলেছেন আমাদের বাগানটা আপনাকে ঘুরিয়ে দেখাতে। বাগানে গেলাম। অমিত বলল আজকে জানেন যা দেখছি সব নতুন মনে হচ্ছে। কাল রাত্রে একটা কবিতা খুঁজে পেয়েছি, সে যেন আমারই মনের কথা। কি সেটা? ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আমি কিছু বলতে পারলাম না, শুধু আমার মন বলে উঠল তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তুমি হঠাৎ হাওয়ায়, তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন, তুমি হঠাৎ হাওয়ায়। অমিত আলাপনে যেমন দ্রুতগতি, সিদ্ধান্ত গ্রহণেও। কেটে গেল কয়েক মাস। আমি কর্তামার কাছে থাকি তার মেয়ের মতন। তার মেয়ে সুরমাকে পড়াই, কর্তামাই আমার অভিভাবিকা। অমিত এরই মধ্যে তার কাছে গিয়ে আমাকে পাবার প্রার্থনা করল। ফিরে এসে আমাকে বলল সুখবর আছে, দারুণ সুখবর, মাসিমা মত দিয়েছেন, তুমি কিছু বলো, কিছু বলো। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। অমিত বলল শোনো, তোমার নামটা একটু ছেটে ছোট করে নেব, তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না না, বন্যা বলে ডাকবো। বেশ, দেখো, কিন্তু তোমার মাসিমার সামনে নয়, কখনোই নয়। এ নাম হলো বীজ মন্ত্রের মতো, এ শুধু আমার মুখে আর তোমার কানে। আর আমি তোমাকে ডাকবো মিতা। বলবো বিনা ভাষায়, বলবো বিনা ভাষায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, তোমারই নাম বলবো, আমি বলবো না না ছলে। অমিত আমার হাত ধরে বলল হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনই ধন্যা। জানো বন্যা, কাল থেকে মনে হচ্ছে আমি লিখবো বলে সমস্ত কবিরা যেন অপেক্ষা করে আছি। সুন্দরী তুমি শুকতারা, সুদূর শৈল শিখরান্তে, সর্বরি যাবে হবে হারা, দর্শন দিও দিক প্রান্তে। বন্যা, আমি তো কেবল বকেই চলেছি, তুমি কিছু বলো। মিতা, আমার ভয় হয়, তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমাকে কতটুকু দিতে পারি জানি না। একদিন পথ চলতে চলতে যদি তোমার কাছ থেকে পিছিয়ে পড়ি, সেদিন তুমি আর আমাকে পিছিয়ে ডাকবে না। না না, তুমি রাগ করো না, আমি ভালোবেসেই বলছি, আমাকে তুমি বিয়ে করতে চেও না মিতা। তুমি আমাকে যা দিয়েছো তা আমার সারা জীবন চলবে, কিন্তু আজকে তুমি কেন কালকের কথা বলছো বন্যা? এই সাহস তো তুমিই আমাকে দিয়েছো মিতা। তুমি তো সংসার করার মানুষ নও, সাহিত্যে আর কল্পনায় তোমার বিহার। তোমার আমাকে যতটুকু ভালো লাগে সেইটুকু নিয়ে, তার বেশি নয়। যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করি জয়।
তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সেদিন কর্তামা বলছেন, আচ্ছা লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো না? এই কথা কেন বলছো কর্তামা? যদি ওকে ভালো না বাসো, কেন ওকে ধরে রেখেছো? ওর মতো ছেলে যাকে চায় সে কত ভাগ্যবতী জানো না? আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করছো কর্তামা? আমি তো জানি না আমার চেয়ে বেশি ভালোবাসতে আর কেউ পারে কিনা। ভালোবাসা আমার সমস্ত লুপ্ত হয়ে গেছে, এ কথা আমি কাকে বোঝাবো? শুনে কর্তামা খুশি হয়ে গেলেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অনেক পরে অমিত এলো। আমি বললাম, মিতা তুমি আজ এতক্ষণ আসনি কেন? মন্না তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, আজ সারাদিন বৃষ্টির শব্দে আমি তোমার পায়ের শব্দ শুনেছি। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে। কি বলবে, কি বলবে বন্যা? আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। মিতা, আমার মিলন লাগে তুমি আসছো কবে থেকে, সেই তো এলে শেষ পর্যন্ত। তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধি রত্নম। এবার এলো যাবার পালা। অঘ্রাণ মাসে বিয়ে, তার জোগাড় করতেও কলকাতা যাচ্ছে। শেষবারের মতো বেরোলাম শিলংয়ের পথে। আমার বুকের মধ্যে একটা আনন্দ, একটা কান্না স্তব্ধ হয়ে জমে আছে। শুভক্ষণে আমাদের মিলন হলো, আর কি বাসর ঘরের দরকার আছে? রইল শুধু একটি হৃদয় জড়িত প্রণাম। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। অমিত বলল, বন্যা আজ শেষ বেলায় একটি কবিতা বলো। তোমারে দিনই সুখ মুক্তির নৈবেদ্য গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি, নাই পিছু ফিরে দেখা, শুধু এই মহৎ মুক্তিখানি ভরিয়া দিক আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, এই কবিতা তুমি কেন বলে ফিরিয়ে নাও। ভয় কি মিতা? হে আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না, এ ভালোবেসেই মুক্ত বলেই মুক্তি দেয়। এ কবিতা তুমি পেলে কোথায়? একটি ছেলে ছিল আমার বাবার ছাত্র। ও, সে বুঝি তোমাকে এটা লিখেছিল? হ্যাঁ, আমাকেই লিখেছিল। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মধ্যে এলো কেন? আমাদের সন্ধেবেলাকার সুরটা নষ্ট হয়ে গেল? কিচ্ছু নষ্ট হয়নি। সব বলার পরেও যে সুর থাকে, সেই সুরটা আমাদের নিজেদের সুর। দেখো দেখো মিতা, আমাকে ভুল বুঝো না। যদি যাবার সময় আসে আমার উপর রাগ করে চলে যেও না। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। আজ আশ্চর্য সমাপতন। আমাদের দুজনের অতীত আজ একসঙ্গে কথা বলে উঠল। আমি পেলাম শোভনলালের চিঠি, তাতে লেখা, তোমার কাছে যে অপরাধ করেছি জানি, কিন্তু কি করেছি আজও বুঝলাম না। আজ এসেছি সেই কথাটি জানতে। ভয় নেই, অন্য কোনো প্রার্থনা নেই। চিঠি পড়ে আমার চোখে জল এলো। মনে পড়ল বহুদিন বাদে সেই প্রত্যাখ্যাত শোভনলালের মূর্তি। জানি না এতদিন বাদে সেই প্রত্যাখ্যাত ভালোবাসা কোন অমৃতে বেঁচে রইল। আর আজই অমিতের বোন সিসি আর তার বন্ধু কেটি এলো আমাদের বাড়িতে। শুনেছিলাম এরা আমাদের কথা জানেন, কিন্তু যে আমি জানতাম না তাও জানা হয়ে গেল। কেটি বলল, অমিত, আজকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, বাজি রেখেছিলাম যে তোমাকে রেসের মাঠে নিয়ে যাব। বুঝলাম বাজি হেরেছি। একদিন এই আংটি তুমি আমাকে পরিয়েছিলে, একদিনও আমি আংটি খুলিনি। লন্ডনের সেই মেদুর সন্ধ্যায় তুমি বলেছিলে, টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ওভার আ থ্রোন। সেই
আজকে যদি শিলং পাহাড়ে এসে বাজিতে হাঁটতে হয় তাহলে এই ঘরের আংটি তোমার কাছেই রইল বলে আংটি খুলে রেখে চলে গেল। দেখলাম তার এনামেল করা মুখের ওপর দিয়ে দর দর করে জল গড়িয়ে পড়ছে। আমি বললাম, মিতা, একদিন যাকে আংটি পরিয়েছিলে আজ আমাকে দিয়ে সে আংটি খোলালে কেন? আমি তো বললো, সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর আজ যে আংটি খুললো তারা কি একই? একজন বিধাতার আদরে, আরেকজন তোমার অনাদরে তৈরি। ভয় নেই মিতা, আমি তোমাকে অন্তর দিয়ে বলছি, কোনো রাগ করে বলছি না, বিশ্বাস করো, আমার সমস্ত ভালোবাসা দিয়ে বলছি, আমাকে তুমি আংটি পরাতে চেও না। কোনো চিহ্নের দরকার নেই, আমার ভালোবাসা থাক নিরঞ্জন। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলা আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। কেটে গেল অনেক দিন, দূর এসেছিল কাছে, ফুরাইলে দিন দূরে চলে গিয়ে আরো সে নিকটে আছে। সুরমার দাদা জ্যোতিশঙ্কর কলকাতায় কলেজে পড়ে, অমিতের খুব ভক্ত। ওর কাছে শুনলাম অমিত কেতকীকে বিয়ে করছে। অমিত বলেছে, লাবণ্যর প্রতি আমার যা প্রেম তা চিরকাল থাকবে, সে দিঘির জল ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। কেতকী জানেন যে লাবণ্যর কাছে তিনি ঋণী। জ্যোতিশঙ্কর আমার এই চিঠিটা লাবণ্যকে পৌঁছে দেবে। পেলাম সে চিঠি। লোভী আছে চিরস্পর্শমণি, তোমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। পূজা মূর্তি হই প্রেম দেখা দিল দুঃখের আলোতে। ও চাঁদ, শুধু শেষের কবিতাটা বাকি। কোনটা কোনটা? শেষ কোন থেকে যাবো? শেষ কোন থেকে যাবো? পেলাম অমিতর চিঠি। লোভিয়াছে চিরস্পর্শমণি, তোমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে। ও চাঁদ, হলো কানায় কানায় কানা কানে, ওই পারে পারে। ও চাঁদ। কিছুদিন পরে জ্যোতিশঙ্করের হাতে পাঠালাম আমার প্রথম চিঠি ও শেষ কবিতা। আমার কন্যার জীবন মথিত করা উচ্চারণ। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ফেরিল মোরে ধরি তার জাল, তুলে নিল দ্রুত রথে তোমা হতে বহু দূরে। ফিরিবার পথ নাহি, দেখো যদি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম তোমার উদ্দেশ্যে। অপরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়।
মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে, অর্ঘ্যতালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারে দিতে চাই আপনারে বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। অপূর্ব। বাস্তবে কি শেষের কবিতার এই একক অভিনয় আগেও দেখেছি, এখনও বিস্মিত করলো। আমরা শেষের কবিতার সম্পর্কে, শেষের কবিতার প্রেম, তার দর্শন, তার মনস্তত্ত্ব, তার প্রেম মনস্তত্ত্ব এবং আশ্চর্যভাবে প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন, এবং সবশেষে আজকে এই উত্তরাধুনিক অথবা উত্তর আধুনিক যুগেও আজও কি ভয়াবহভাবে সেটা আধুনিক হয়ে আছে, ভাবলে অবাক হতে হয়। তো শেষের কবিতার কেন আলোচনা, কেন শেষের কবিতা আজও কেবলমাত্র বাংলার নয়, সমস্ত ভারতের একটা ঐতিহ্য বহন করে চলেছে, এবং সেই ঐতিহ্যের সময় কীভাবে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে তার একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে শেষের কবিতা। আমরা এই বলেই শেষের কবিতার কথা বলে এবং তার শতবর্ষ যা আসছে আগামী 3 বছর পরে, সেই শতবর্ষের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। শেষের কবিতার আলোচনা আরও বিভিন্ন জায়গায় হোক, আরও বারবার হোক, এই বলে আমরা শেষ করছি। এবং আমরা রবীন্দ্রনাথকে বলি, আমারে তুমি অশেষ করেছো এমনই লীলা তব। নমস্কার।